আমার ছোট দেওরের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সে বাড়ির সবার আদরের ছিল। আমিও তাকে ছোট মনে করে জড়িয়ে ধরে আদর করতাম। সে রোজ রাতে আমার ঘরে আসতো, অনেক গল্প করত। কিন্তু যখনই আমার স্বামী কাজ থেকে ঘরে ফিরতো, দেওর নিজের ঘরে চলে যেত। একদিন আমার শ্বশুর বাড়ির সবাই এক আত্মীয়র বিয়েতে গিয়েছিল। সেদিন আমি আমার দেওরকে বাচ্চা ভেবে আমার ঘরে শুতে দিয়েছিলাম। তারপর আমার দেওর যা করলো, সেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেননা আমার দেওর আমার সাথে মাত্র 2 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে। আমার শাশুড়ি আমার ছোট দেওরকে আমার ঘরে নিয়ে এসে বলল, যখন থেকে তোমার বিয়ে হয়েছে তখন থেকে রাজেশ আমাকে পাগল করে দিচ্ছে তোমার সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য। আমার দেওরের বয়স 15 বছর। সে মায়ের কথা শুনে মায়ের পেছনে দাঁড়িয়ে মায়ের আঁচল ধরে লজ্জা পাচ্ছে আর মুচকি হাসছে। শাশুড়ি বলল, যবে থেকে তোমার অজয়ের সাথে বিয়ে পাকা কথা হয়েছে তবে থেকে রাজেশ আমাকে বলছে, মা, আমাকে বৌদির সাথে আলাপ করিয়ে দাও, বন্ধুত্ব করিয়ে দাও। আসলে বিয়েটা 2 মাসের মধ্যে এত তাড়াহুড়ো করে হয়েছে যে আমি কোনো দিকে খেয়াল দেওয়ার সময় পাইনি। ই আবার আমাকে 2 দিন ধরে বলছে, মা, আমাকে বৌদির সাথে আলাপ করিয়ে দাও। সব শুনেও রাজেশ তখন মায়ের পেছনে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিল আর লাজুক চোখে আমার দিকে দেখছিল। আমি হেসে রাজেশের দিকে হাত বাড়িয়ে দিলাম। আমি এই বাড়ির বড় বউ ছিলাম। অজয়ের 2 বোন ছিল আর সব থেকে ছোট ছিল আমার এই দেওর রাজেশ। অজয় আমাকে খুব ভালোবাসতো এবং আমার খুব খেয়াল রাখতো। আমার শ্বশুর বাড়ির লোকজনরাও আমাকে খুব ভালোবাসতো। দেওরকে ছোট ভাই মনে করে আমিও তার সাথে প্রথমে কথা বলা শুরু করে দিয়েছিলাম। এমনিতে ও 15 বছরের ছেলে ছিল, কিন্তু ওর শরীরের গঠনের কারণে ওকে অনেক বড় লাগতো। আমি সন্ধেবেলা ওর ঘরে যেতাম এবং ওর সাথে অনেক গল্প করতাম। খুব তাড়াতাড়ি আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। সেও কোনো রকম সংকোচ না করে আমার ঘরে প্রায় আসতো। একদিন আমি ওর ঘরে গেলাম, তখন ও টিভি দেখছিল। আমাকে দেখে খুব ঘাবড়ে গিয়ে ও চ্যানেলটা চেঞ্জ করে দিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর চোখে মুখে ঘাবড়ে যাওয়ার ছাপ দেখে আমার একটু সন্দেহ হলো, ও কি এমন টিভিতে দেখছিল যে আমাকে দেখে চ্যানেল চেঞ্জ করে দিল আর চোখে মুখে এমন ঘাবড়ে গেল যেন আমি ওর কোনো চুরি ধরে ফেলেছি। আমি ওকে ভালোভাবে জিজ্ঞেস করলাম, তুমি টিভিতে কি দেখছিলে? আমার প্রশ্নে ও আরো ঘাবড়ে গিয়ে আমাকে বলল, কিছু দেখছিলাম না তো বৌদি, এই সময় টিভিতে কার্টুন হয়, আমি সেটাই দেখছিলাম। আমি ওকে বললাম, যে চ্যানেলটা তুমি দেখছিলে সেটা এক্ষুনি লাগাও, আমি দেখতে চাই তুমি কি দেখছিলে। তারপর ও সেই চ্যানেলটা লাগালো যেটা ও দেখছিল। সেটা দেখার পর আমি আমার চোখ বন্ধ করে নিলাম। আমি আর দেখতে পারছিলাম না। আমি রেগে গিয়ে রাজেশকে বললাম, তুমি এইসব দেখো টিভিতে? আজ রাতে আমি তোমার দাদাকে বলে দেব। আমার রাগ দেখে ও একটু চুপচাপ হয়ে গেল। আমার কাছে অনুরোধ করতে লাগলো আমি যেন ওর দাদাকে এসব না বলি। আমি রেগে গিয়ে আবারও তাকে বললাম, তুমি এই ভয়ঙ্কর মুখগুলো রাত্রে কি করে দেখো? এইসব ভয়ঙ্কর জিনিস দেখে তোমার রাতে ঘুম আসে কি করে? ও কোনো ভূতের সিনেমা দেখছিল। আমি তো দেখেই ভয় পেতে শুরু করলাম। ও আমার কাছে ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো, আমি আর কখনো এগুলো দেখবো না বৌদি। আমার মনে হতো আমার শ্বশুর বাড়ির লোকেরা খুব সহজ সরল। আমার ননদরাও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। আমি নিজেকে খুব সুখী এবং ভাগ্যবতী মনে করেছিলাম। কিন্তু আমি জানতাম না এই সব খুশি শুধু একটা নাটক মাত্র। আমি কোনো বড়সড় বিপদের মুখে পড়তে চলেছি। আমার সাথে যা হয়েছিল সেটা ভেবে একজন মহিলা ভয়ে কাঁপতে বাধ্য হবে। আমার জীবনে এমন বিপদ এসেছিল যেটা সহ্য করা মৃত্যুর সমান। আমি আমার ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট ছিলাম, যে কারণে আমাকে সব সময় ভাই বোনেরা উপেক্ষা করত। যেহেতু তারা আমার থেকে বড় ছিল, তাই তারা একসঙ্গে কোনো বিষয় আলোচনা করলে যদি আমি তাদের কাছে যেতাম, আমাকে তারা সরিয়ে দিত, বলতো, তুই ছোট, বড়দের কথার মাঝখানে কেন এসেছিস? আমি জীবনে বড় একা ছিলাম, তাই রাজেশকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। আমার ভাই বোনদের কাছে আমি বিশেষ পাত্তা পেতাম না, তাই আমার মনে হয়েছিল রাজেশের সঙ্গেও হয়তো সেরকমই কিছু ঘটে। আমার 2 ননদের মধ্যে বেশ মিল ছিল। তারা দুজন প্রায় একসঙ্গেই থাকতো, তাই আমি রাজেশের দিকে বেশি খেয়াল দিতে শুরু করলাম। আমি ওর পছন্দের খাবার তৈরি করে দিতাম, ওর ছোটখাটো কোনো কাজ করে দিতাম, ওর সঙ্গে খেলতাম,
যাতে আমি ছোটবেলায় যে কষ্টটা সহ্য করেছি সেটা যেন রাজেশকে সহ্য করতে না হয়। একদিন রাজেশ আমার ঘরে এলো, তখন অজয়ের অফিস থেকে আসার সময় হয়ে গিয়েছিল। আমি একটা সুন্দর ড্রেস পরে ঘরে মেকআপ করছিলাম। রাজেশ আমাকে এক দৃষ্টিতে দেখতে থাকলো, আর হঠাৎ আমার মেকআপ বক্স থেকে একটা গোলাপি কালারের লিপস্টিক তুলে নিয়ে আমার হাতে দিয়ে বলল, বৌদি, এই লিপস্টিকটা লাগাও, এই রংটা আমার খুব পছন্দ। ও ছোট, তাই ওর মনে কষ্ট দেব না ভেবে আমি ওর হাত থেকে লিপস্টিকটা নিয়ে ঠোঁটে লাগালাম। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, দু হাত দিয়ে আমার মুখটা তুলে ধরলো আর বলল, বৌদি, এইবার তোমাকে খুব সুন্দর লাগছে বলে ও আমাকে আস্তে করে জড়িয়ে ধরলো। আমি ওর এই ব্যবহারে হকচকিয়ে গেলাম। কিছু না বুঝে উঠে সঙ্গে সঙ্গে আমি ওকে আমার থেকে দূরে ঠেলে দিলাম। ও পিছনে সরে গিয়ে আমাকে এক দৃষ্টিতে দেখতেই থাকলো। আমি খুব রেগে গিয়ে ওর দিকে তাকালাম। তখন ও আমাকে বলতে লাগলো, বৌদি, তুমি তো আমার বড় দিদির মতো, আমার দিদিদের থেকেও আমার তোমাকে বেশি ভালো লাগে, কিন্তু আমার এই আচরণ যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সে মাথা ঝুঁকিয়ে লজ্জিত হয়ে এই কথাগুলো আমাকে বলল, তারপর ঘরের বাইরে বেরিয়ে গেল। তারপর আমি নিজের লজ্জিত অনুভব করলাম। আমি মনে মনে ভাবলাম, ছি ছি, এ আমি কি করলাম। ও আমাকে বড় দিদির মতো মনে করে, তাই হয়তো আমাকে জড়িয়ে ধরেছিল, আর আমি ওকে কত ভুল ভাবলাম, ওকে কত বাজেভাবে দূরে ঠেলে দিলাম। ও আমার ব্যাপারে কি ভাবলো? ভাই বোনের ভালোবাসাকে কলঙ্কিত করলাম। এখন আমার খুব লজ্জা লাগছে। এই ভেবে আমি পরের দিন আবার ওর সাথে আগের মতো ব্যবহার করতে শুরু করলাম। ও সারা দিন আমার সঙ্গে কাটালো। ও কোনো সংকোচ না করে আমার গলা জড়িয়ে ধরছিল, নিজের মুখ আমার মুখের খুব কাছাকাছি আনছিল। জানি না কেন আবারও ওর এই চালচলন আমার ঠিক লাগছিল না। আমার মনে হতো আমার সাথে কিছু একটা খারাপ হচ্ছে। আমার ভেতরের একটা মন আমাকে বোঝাতো এসব ঠিক হচ্ছে না, আর আমার অন্য মন বলতো ও একটা ছোট বাচ্চা ছেলে, হয়তো বড় দিদি মনে করে আমাকে ভালোবাসে। আমারও এটাই ভাবা উচিত। আমি একটু রোগা পাতলা ছিলাম, আর রাজেশ আমার পাশে দাঁড়ালে আমার থেকে 2-3 ইঞ্চি লম্বা ছিল। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম। ও স্কুল থেকে ফিরে সোজা রান্নাঘরে এসে আমাকে সাহায্য করতে শুরু করে দিল। আমার একটু অসুবিধা লাগছিল। আমি গরম উনুনের সামনে দাঁড়িয়ে রুটি বানানোর সময় ঘামে পুরো ভিজে গিয়েছিলাম। রাজেশ, পেছনে দাঁড়িয়ে থেকে আমাকে ওইভাবে দেখো না, আমি রুটি বানাচ্ছি, আমি তাকে এইভাবে বললাম। সে একটু পেছনে সরিয়ে গিয়ে বলতে লাগলো, তুমি কেন সবসময় এত কাজ করো? মাঝে মাঝে তো একটু ছুটি নিতে পারো। ও কথা ঘোরাতে লাগলো। আমি চাইতাম শ্বশুর বাড়ির সব লোকদের মন জয় করে নিতে, তাই রাজেশের এই কথাবার্তায় আমি রেগে না গিয়ে হেসে তাকে বললাম, যখন তোমার বউ এসে যাবে তখন আমি ছুটি নিয়ে নেব, তখন তোমার বউই কাজ করবে। আমার এই কথা শুনে ও আমাকে বলতে লাগলো, আমার বউ জানো তোমার মতোই হয়, তুমি তোমার মতো একজনকেই আমার বউ করে নিয়ে আসবে, কারণ আমার তোমাকে খুব ভালো লাগে। এই কথা বলে ও আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর আস্তে আস্তে ও আমার দিকে এগিয়ে আসছিল। জানি না, আমার খুব অস্বস্তি লাগছিল, সংকোচ বোধ হচ্ছিল। আমার পুরো শরীর কেমন একটা ঝিমঝিম বোধ হচ্ছিল। আমার অদ্ভুত লাগছিল। আমি আমার ওড়না ঠিক করতে করতে এদিক ওদিক তাকাচ্ছিলাম। ও একদম আমার কাছে চলে এলো আর নিজের হাত দিয়ে আমার মুখের ঘাম মুছতে লাগলো। আমি একদম পেছনে সরে গেলাম। ও বলতে লাগলো, যদি আমি এ বাড়ির মালিক হতাম আমি তোমাকে একটাও কাজ করতে দিতাম না, তোমাকে রানী করে রাখতাম। তোমাকে আমার এতটাই পছন্দ, তোমাকে দেখলে আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। এত প্রশংসা অজয় পর্যন্ত আমাকে কোনো দিন করেনি। বলতে বলতে ও একদম পেছনে সরে গেল। ওর বলার ধরন একদম বদলে গেল। ও বলল, তুমি আমার দিদিদের দিয়ে কিছু কাজ করাও, ওরা কি নবাব নাকি? আমার দিদির মতো বৌদি সবসময় কাজ করে, এটা দেখে আমার খুব খারাপ লাগে। আর আমার দিদিরা সারাদিন বসে বসে টিভি দেখে। ও কথা ঘোরানোর ওস্তাদ ছিল। ও 1 মিনিটে নিজের কথা ঘুরিয়ে ফেলতে পারত। আমার মনে হচ্ছিল আমি ওর কথায় ফেঁসে যাচ্ছিলাম, কিন্তু এইবার আমি খুব কঠোরভাবে ওকে বললাম, যাও গিয়ে স্কুলের ড্রেস চেঞ্জ করে ফেলো, আমি রুটি বানিয়ে খেতে দিচ্ছি। ও রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি তখন একটু শান্তির নিঃশ্বাস ফেললাম। আমি কয়েকদিন ওকে দেখে
একটু ভয় ভয় পেতে লাগলাম, কেননা ওর নজর আমার ভালো ঠেকছিল না। অনেক কিছু ভাবার পর একদিন আমি অজয়কে বললাম, রাজেশ এবার বড় হচ্ছে, তো ওর চাল চলনও বদলে আনা দরকার। সবার সাথে কেমন ভাবে কথা বলতে হয় এটা ওকে শিখতে হবে। কিন্তু ও বাচ্চাদের মতো আচরণ করে, যেমন করে ও মাকে জড়িয়ে ধরে তেমন করে ও আমাকেও জড়িয়ে ধরে। অজয়, আমার এগুলো ভালো লাগছে না। আমি অজয়কে এইসব কথা এই কারণেই বলেছিলাম যাতে ও রাজেশকে একটু বোঝায়। আমি কারোর চোখে খারাপ হতে চাইছিলাম না। আমি যদি রাজেশকে বকতাম তাহলে ও আমার ননদ ও শাশুড়িকে গিয়ে আমার ওকে বকা দেওয়ার কথা বলে দিত। তখন তারা ভাবতো আমি সবার মনের মধ্যে বিষ ঢালছি। যদি অজয় রাজেশকে বারণ করত তাহলে নিশ্চয় রাজেশ রান্নাঘরে আসা বন্ধ করে দিত। শ্বশুর বাড়িতে বৌমা যদি একটু অন্যরকম ব্যবহার করে তাহলে সবাই তাকে অন্য চোখে দেখে, কিন্তু এটা কেউ বোঝার চেষ্টা করে না সে অন্যরকম ব্যবহার কেন করছে। আর সবাই বৌমাকে দোষ দিতে থাকে, সে হয়তো একলা থাকার জন্য এই ধরনের ব্যবহার করছে। তাই আমি কাউকে সহজভাবে কথাগুলো বলতে পারতাম না। তাই আমি চাইতাম অজয় যেন রাজেশকে বোঝায়, কিন্তু অজয় আমার কথাগুলো শুনে হাসতে লাগলো আর বলতে লাগলো, তুমিও না অদ্ভুত ধরনের কথা বলো। আরে এ তো ছোট বাচ্চা, ও হয়তো মায়ের মতো ভেবে তোমাকে একটু জড়িয়ে ধরেছে, আর তুমি এইটুকু কথাকে কত বড় করছো। অজয় এগুলোকে খুব সহজ কথা মনে করে পাত্তা দিল না। আমি ভাবতে লাগলাম আমি এই বিষয়ে কার সাথে কথা বলবো। এটা ঠিক যে ও আমাকে বৌদি মনে করে, আমি ওকে ভাই মনে করি, কিন্তু ওর তাকানোর ধরন এবং কথাবার্তা খুব অচেনা লাগে আমার। এগুলো মা ভাই বোনদের ওকে বোঝানো উচিত। এটা একদম ঠিক, বৌদি দিদির মতো হয়, কিন্তু সেখানে কিছু সীমা থাকে। আমি তারপর একটু ভয়ে ভয়ে আমার শাশুড়ির সাথে রাজেশের ব্যাপারে কথা বললাম। সেও আমার কথা শুনে হাসতে লাগলো আর বলতে লাগলো, তুমি এতটাই ভালো যে আমরা তোমার ফ্যান হয়ে গিয়েছি। আমি তো এখন এটাই চাই যে আমার আরেকটা বৌমাও জানো তোমার মতোই হয়। আমার শাশুড়ি তো এই বিষয়টার একটা অন্য মানে করে দিল। আমি চুপ হয়ে গেলাম। আমার শাশুড়ির এই বেপরোয়া ভাব আর আমার স্বামীর সব কথাগুলোকে হালকাভাবে নেওয়ার স্বভাব, এর খুব খারাপ ফল আমাকে ভোগ করতে হয়েছিল। এরপর আমি নিজেই ভেবে নিলাম আমাকে কি করতে হবে। আমি রাজেশের সঙ্গে সহজভাবে মেলামেশা বন্ধ করে দিলাম। আমি ওর ঘরে যাওয়া বন্ধ করে দিলাম। আমি ওর সঙ্গে বেশি কথা বলাও বন্ধ করে দিলাম। সেটা ও বুঝতে পেরেছিল। ও একদিন আমাকে বলল, আমার কোনো ব্যবহার কি তোমার খারাপ লেগেছে ভৌদি? আমি বললাম, না তো। তাহলে তুমি আমার সঙ্গে কথা বলো না কেন? আমি তাকে বললাম, আজকাল আমি কাজে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আমার কথা শুনে ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর হেসে বলল, তোমার মুখের এই কালো তিলটা আমার খুব ভালো লাগে। মন চায় সারা দিন তোমাকে আমি দেখতেই থাকি। আমি ওকে ভালোভাবে বুঝিয়ে বললাম, আমার দিকে ওইভাবে তাকিয়ে থেকো না। দিদির সঙ্গে এই ধরনের কথা বলাটাও উচিত নয়, তাকে এইভাবে দেখাটাও উচিত নয়। আমার কথা শুনে ও নিজেকে সামলে নিল আর সেখান থেকে চলে গেল। কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না, মাঝে মধ্যেই মাথা ঘুরে যাচ্ছিল। যখন অজয় আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল তখন জানতে পারলাম আমি মা হতে চলেছি। খবরটা পেয়ে আমার শ্বশুর বাড়ির সবাই খুশি হয়ে গেল। সবাই আরো বেশি করে আমার খেয়াল রাখতে শুরু করলো, কিন্তু ডাক্তার আমাকে কিছুদিন বেড রেস্ট দিয়েছিল। তখন থেকে বাড়ির সব কাজ আমার দুই ননদ এবং আমার শাশুড়ি করতে লাগলো এবং আমার বেশিরভাগ সময় ঘরেই কাটতে লাগলো। একদিন রাতে আমার শাশুড়ি, ননদ, স্বামী সবাই আমাদের এক আত্মীয়ের বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যেহেতু বিয়ে বাড়িটা পাশের গ্রামে ছিল আর ডাক্তার আমাকে বেশি হাঁটাচলা করতে বারণ করে দিয়েছিল, তাই আমি সেখানে গেলাম না। জানি না কেন রাজেশ পরীক্ষার বাহানা দিয়ে বাড়িতে থেকে গেল। আমি আমার বাপের বাড়ি চলে যাব ভাবছিলাম, কিন্তু যেহেতু রাজেশ বাড়িতে থেকে গেল তাই আমার শাশুড়ি বলল আমরা রাতেই ফিরে আসব। বিয়ে তো সন্ধ্যের মধ্যেই শেষ হয়ে যাবে। যেহেতু আমি বাড়ির একজন ভালো বউ হতে চেয়েছিলাম তাই শাশুড়ির কথা রাখার জন্য আমি বাড়িতে থেকে গেলাম। রাতের খাবার খাওয়ার পর আমি নিজের ঘরে চলে গেলাম, দরজা লক করে দিলাম। আমার খুব ঘুম পাচ্ছিল। অজয়, শাশুড়ি ওরা সবাই বিয়ে বাড়ি থেকে বেরোবে এমন সময় আকাশ মেঘে কালো অন্ধকার করে এলো। এত জোরে বৃষ্টি হতে লাগলো যে অজয় বলল, আমাদের এখান থেকে বেরোনো খুব মুশকিল, আমরা কাল সকালেই আসতে পারবো।
সে আরো বলল, জোরে মেঘ ডাকলে, ভারী বৃষ্টি হলে রাজেশ খুব ভয় পায়। ও বাড়িতে একা আছে, ও যেন ভয় না পায়। তুমি রাজেশকে নিজের ঘরে শুতে নিও। অজয়ের এই কথাটা আমার ভালো লাগলো না। আমি কেন রাজেশকে আমার ঘরে শুতে নেব? আমি অজয়কে বললাম, রাজেশ এতটাও ছোট নয় যে বৃষ্টিতে ভয় পাবে। ওকে আমার ঘরে শুতে নেওয়া আমার মোটেই পছন্দ হচ্ছে না। অজয় এবার রেগে গিয়ে আমাকে বলল, তুমি কি সব সময় রাজেশ বড় হয়ে গেছে এই সব চিন্তা ভাবনা করো? ও এখনো ছোট আছে, ওর চিন্তা ভাবনাও এখনো বাচ্চাদের মতোই আছে। দয়া করে আমার সাথে তর্ক করো না, যা বলছি সেটা করো। এই বলে অজয় ফোন কেটে দিল। কিন্তু তবুও আমি রাজেশকে আমার ঘরে ডাকলাম না। আমি শুয়ে পড়লাম, কিন্তু জানি না রাত তখন কটা হবে। এত জোরে মেঘ ডাকলো, মনে হলো কোথাও বাজ পড়ছে। আমিও ভয়ে উঠে বসে পড়লাম। এমন সময় লাইটও চলে গেল। হঠাৎ করে কে যেন আমার দরজায় জোরে ধাক্কা দিয়ে উঠলো। আমি আরো ভয় পেয়ে গেলাম। রাতের অন্ধকারে ঠিক মতো কিছু দেখা যাচ্ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, কে বাইরে? বাইরে থেকে আওয়াজ এলো, বৌদি আমি রাজেশ। বৌদি আমি রাজেশ, তাড়াতাড়ি দরজা খোলো বৌদি, আমার খুব ভয় করছে। আমি অন্ধকারের মধ্যে কোন রকমের দরজার কাছে পৌঁছালাম। আমার কোমরের সমস্যা ছিল, আর কিছুদিন ধরে আমি দুর্বল বোধ করছিলাম। দরজা খুলে দেখলাম রাজেশ হাতে টর্চ নিয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ও বলতে লাগলো, আমার খুব ভয় করছে বৌদি। ওর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ছিল। অজয় আমাকে বলছিল ওকে আমার ঘরে শুতে নিতে, আর ওকে এখন খুব ভয় পেয়েছে বলে মনে হচ্ছিল। আমি ওকে ঘরের ভিতরে ঢুকতে দিলাম। ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমার ভয় লাগছে বলে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই সময় সত্যিই মনে হচ্ছিল ও খুব ভয় পেয়েছে। আমি ওকে একদম ছোট বাচ্চাদের মতো বোঝাতে লাগলাম, কিছু হবে না, তোমার কিচ্ছু হবে না, এই তো আমি আছি তোমার পাশে। ওকে বোঝাতে বোঝাতে আমি নিজে স্পষ্ট বুঝতে পারলাম ও আমাকে অন্যরকম ভাবে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। আমি ভাবলাম হয়তো ভয়ের চোটে ও আমাকে মা বা দিদি মনে করে জড়িয়ে ধরছে, কিন্তু কিছুক্ষণ পরেই আমি ভালোভাবে বুঝলাম যে ও আমাকে অন্য কোনো মতলব নিয়ে জড়িয়ে ধরেছে এবং ও আমার থেকে অন্য কিছু আশা করছে। আমি ওকে ঝটকা দিয়ে ঠেলে দিলাম, নিজেও অনেকটা দূরে গেলাম। এমন সময় লাইট চলে এলো। বৃষ্টিটা অনেক কমেছে বলে মনে হলো। আমি রাজেশের দিকে তাকালাম। ওর চেহারায় একটা বদল অনুভব করলাম। ওকে দেখে একটুও ভয় পাচ্ছে বলে মনে হলো না। আমি ওকে বললাম, এবার ঝড় বৃষ্টি থেমে গেছে, নিজের ঘরে যাও, এখন আর ভয়ের কোনো কারণ নেই। কিন্তু ও মুচকি হেসে বলল, আমার হৃদয়ে যে ঝড় উঠেছে সেটা এখনো থামেনি, একবার সেটা থেমে যাক, আমি চলে যাব। আমি ওর কথা শুনে জড়সড় হয়ে গেলাম। কোনো দিক থেকেই আমার ওকে 15 বছরের বাচ্চা বলে মনে হলো না। ওর চালচলন কথাবার্তা মোটেই বাচ্চাদের মতো ছিল না। ও আমার দিকে এগিয়ে আসতে লাগলো। রাজেশ, এ কেমন ধরনের কথা তুমি বলছো? আমি তোমাকে কতবার বুঝিয়েছি, বড় দিদির সঙ্গে এই ধরনের কথা বলা উচিত নয়। ও হাসতে হাসতে বলতে লাগলো, কোন দিদি? কেমন দিদি? আমার তো শুধু দুটোই দিদি আছে। তোমাকে তো দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। আমি তো শুধুমাত্র তোমার কাছে আসার বাহানা খুঁজতাম। তোমার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগতো। ওর কথাগুলো আমার কানের মধ্যে এমন ভাবে ঢুকছিল যেন আমার কানের মধ্যে কেউ গরম পারদ ঢেলে দিচ্ছে। এই সময় রাজেশের মধ্যে আর একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে পার্থক্য করা মুশকিল ছিল। আমি চেঁচিয়ে উঠে তাকে বললাম, লজ্জা করে না? তুমি তোমার মায়ের মতো বৌদির উপর খারাপ নজর রাখো। ও আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমি তোমাকে মা কখন ভাবলাম? আমি তোমাকে খুব ভালোবাসি, এই কথা আমি তোমাকে অনেকবার বলেছি। তুমি হয়তো সে কথা ভুলে যাচ্ছ। আমি তাকে আমার থেকে দূরে সরাতে চাইলাম, কিন্তু জানি না আমি তার শক্তির কাছে হার মেনে যাচ্ছিলাম। আর তাছাড়া আমি সেই সময় গর্ভবতীও ছিলাম। ঘরের আলো নিভে গেল, আর সেই সঙ্গে আমার ভাগ্যও সেই রাতে অন্ধকার হয়ে যাচ্ছিল। আমার কোনো বারণই সে শুনছিল না। সেই রাত আমার জন্য এক কালো অন্ধকার রাত ছিল। রাজের সব সীমা পার করে আমার সতীত্বের মুখে কালি মাখিয়ে দিতে চাইছিল। আমাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি করতে করতে দরজার কাছাকাছি গেলাম, আর আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিলাম আর দরজা লাগিয়ে দিলাম। আমি প্রেগনেন্ট ছিলাম, তাই আমি ব্যথা যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছিলাম। ও দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে আমাকে বলছিল, যদি তুমি কাউকে কিছু বলো
তাহলে তার পরিণামের জন্য তুমি নিজেই দায়ী থাকবে। এখন আমি রাজেশের মুখটা পর্যন্ত সহ্য করতে পারছিলাম না। আমি দুই ধরনের যন্ত্রণা সহ্য করছিলাম। একটা যন্ত্রণা আমার পেটের মধ্যে হচ্ছিল, আর একটা আমার সামনে থাকা 15 বছরের পুরুষের প্রতি আমার ঘৃণাই হচ্ছিল। আমি তাকে বললাম, চলে যাও আমার চোখের সামনে থেকে। আমি তোমার সব কথা অজয়কে বলবো, তোমার মা দিদিদের বলবো, যারা তোমাকে বাচ্চা মনে করে। ও আমার কথা শুনে একটু না ঘাবড়ে আমাকে বলল, তুমি তোমার এই শখটাও পূরণ করে দেখতে পারো। তোমার কথায় কেউ বিশ্বাস করবে না। আমি এই ঘরের ছেলে, আমার উপর কেউ কখনো দোষারোপ করবে না। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে নিজের মুখ বন্ধ রাখো। আমি ঘৃণার চোখে তার দিকে তাকালাম। সে ওখান থেকে চলে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে রাজেশকে খুন করতে মন চাইলো। দেওর বৌদির একটা সুন্দর সম্পর্ককে ও কলঙ্কিত করেছে। কলিং বেল বাজতেই আমি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দৌড়ে গেলাম দরজা খুলতে। অজয় আমার শাশুড়ি ননদ দাঁড়িয়ে আছে। আমি অজয়কে দেখে কাঁদতে লাগলাম। আমার পেটের যন্ত্রণা আরো বাড়তে লাগলো। আমার পেটের যন্ত্রণা ধীরে ধীরে এত বাড়তে লাগলো যে আমি যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। অজয় আমাকে নিয়ে অস্থির হয়ে উঠল। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন রাজেশ আমার পাশে বসেছিল, আর আমার শাশুড়ি আমার মাথার পাশে বসেছিল। বৌমা, যখন তোমাকে বিশ্রাম নিতে বলেছিলাম তখন তুমি কেন ঘরের সব কাজ করতে গেছিলে? খাবার তো আমি বানিয়ে দিয়ে গিয়েছিলাম। দেখো, আজ তোমার কাজ করার ফল। বাচ্চাটার কিছু হয়নি, এ আমাদের ভাগ্য আলো। এখন থেকে আমি তোমাকে বিছানা থেকে উঠতেই দেব না। এইসব মিথ্যা কথা নিশ্চয় রাজেশ ওদের বলেছিল। আমি কাঁদতে লাগলাম। আমার শাশুড়িকে বললাম, আমার সাথে কি হয়েছে আপনারা তা জানেন না। এরপর কিছু বলে ওঠার আগে আমি দেখলাম দরজা দিয়ে আমার ননদ এসে ঘরের ভেতরে দাঁড়ালো। রাজেশ বলল, মা, তোমরা তো বলেছিলে বৌদি খুব সাহসী, কিন্তু এ তো দেখছি আমার থেকেও ভীতু। রাত্রিবেলা এত ভয় পেয়ে গিয়েছিল যে বৌদিকেই আমায় সামলাতে হয়েছে। এখনো সবাই রাজেশের কথায় বিশ্বাস করে চলেছিল। আমি ভাবলাম অজয়কে সব খুলে বলতে হবে আমায়। আমি সময় মতো অজয়কে সব কথা খুলে বললাম। সব শোনার পর অজয় আমার গালে জোরে একটা থাপ্পড় মারলো আর আমাকে বলতে লাগলো, তুমি আমার ছোট বাচ্চা ভাইটাকে কি ভেবেছো? ও ছোট, এই সব বিষয়ে হয়তো কিছু বোঝেও না। তোমার লজ্জা করে না ওর উপর এই ধরনের দোষারোপ করতে? আমি জানি তুমি এইসব কেন করছো। দেখো, আমি এই বাড়ির বড় ছেলে। নিজের মাথায় কখনো এটা এনো না যে তোমার এসব কথাগুলো আমি বিশ্বাস করব। আমি তোমার এইসব কথা বিশ্বাস করে তোমাকে নিয়ে আমার পরিবার থেকে কখনোই আলাদা হয়ে যাব না। যদি তুমি আমার বাচ্চার মা না হতে তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। তুমি আমার ছোট ভাইয়ের উপর দোষ দেওয়ার কে হও? আমি চোখ বড় বড় করে অজয়ের দিকে দেখছিলাম। এটা কি সেই অজয় যে আমাকে একসময় খুব ভালোবাসতো, বিশ্বাস করত? নাকি ওর ভালোবাসাটা আমার উপর এই জন্যই ছিল যাতে আমি ওর বাড়ির সব লোকদের খেয়াল রাখি, আর আমি কিনা হেসে হেসে ওর ভাইয়ের এই নোংরা ব্যবহার সহ্য করছিলাম? অজয়ের বাড়িতে আমার জায়গা কোথায় তা আজ আমি বুঝে গিয়েছিলাম। আমি ওর বাড়ির লোকদের জন্য আজ পর্যন্ত যা যা করেছি সব বিফলে গেল, কারণ কেউই আমায় আজ বিশ্বাস করবে না। তারা তাদের ছেলেকে বেশি বিশ্বাস করে। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। অজয় আমাকে একবারের জন্য আটকালো না। আমার শাশুড়ি জানতো না আমি কেন চলে যাচ্ছি, তাই সে আমাকে জিজ্ঞেস করলো, বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আমি কোনো উত্তর দিলাম না। অজয় উল্টে তার মাকে বলতে লাগলো, ওকে যেতে দাও, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। বাপের বাড়ি গেলে যদি ওর মাথা ঠিক হয়। আমি কিছু না বলে বাড়ির বাইরে চলে গেলাম। এটা স্বামী স্ত্রীর মধ্যে কোনো সাধারণ ঝগড়া ছিল না, না ছিল কোনো সাধারণ ব্যাপার যেটা আমি ভুলে গিয়ে এখানে থেকে যাব। আমি একটা রিক্সা ধরে নিয়ে মায়ের বাড়ি চলে এলাম। আমি আমার বাবা মাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে আমার মা বলল, একটা পড়াশোনা জানা মেয়ে হয়েও তোমার এইটুকু বুদ্ধি নেই? যখন একা থাকবে তখন কোনো অজানা পুরুষকে কাছে আসতে দেবে না, তা সে তোমার দেওর হোক না কেন।
দেওরকে নিজের কাছের মানুষ মনে করে কখনো আলাদাভাবে হাসি ঠাট্টা করতে নেই। দেওর বৌদির এই গোপন কথাবার্তা সম্পর্ক পরে অন্য রূপ নিয়ে নেয়। তুমি কেন ওকে নিজের কাছে আসতে দিয়েছো? আমার মা আমাকে বলল, তোমার যখন প্রথম থেকেই ওর আচরণ ব্যবহার ভালো লাগতো না, তাহলে কেন তুমি ওর সঙ্গে দূরত্ব রাখোনি? বা তুমি এখন আমাদেরকে যে কথা বলছো সে কথা যদি তুমি আগে আমাদেরকে বলতে, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতাম তোমাকে কিভাবে ওখানে থাকতে হবে। তুমি তো নিজের ঘর সংসার শেষ করে ফেলেছো। সংসারে সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি তো সবকিছু হারিয়ে ফেলছিলে। আমার মাও আমার উপর রাগ দেখাচ্ছিল, কিন্তু সত্যিই কি আমার একার দোষ ছিল? আমি তো এই ব্যাপারে অজয়ের সঙ্গেও কথা বলেছিলাম, আমার শাশুড়ির সঙ্গেও কথা বলেছিলাম। তাদের কি উচিত ছিল না তাদের ছেলেকে এইটা বোঝানো যে দেওর বৌদির সম্পর্ক কতটা পবিত্র হয় এবং এই সম্পর্কের মাঝখানে কতটা দূরত্ব রাখতে হয়? একদিন একটা অচেনা নাম্বার থেকে আমার কাছে ফোন এলো। আমি গলা শুনেই বুঝে গিয়েছিলাম এটা রাজেশ। সে আমাকে বলতে লাগলো, বৌদি, আমি রাজেশ। আমার একটা অ্যাক্সিডেন্টে একটা পা পঙ্গু হয়ে গেছে। বৌদি, তুমি বাড়ি ফিরে এসো, আমাকে ক্ষমা করে দাও। রাজেশ কাঁদছিল আর বলছিল, আমি তোমার সাথে যেই ব্যবহারটা করেছি তার জন্য আমি খুবই লজ্জিত। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে এই জীবন আমি আর রাখতে চাই না। আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমার বন্ধুরা আমাকে নোংরা সিনেমা দেখাতো। যেদিন তুমি আমাকে চ্যানেল চেঞ্জ করতে দেখেছিলে সেদিন আমি ভূতের সিনেমা নয়, বরং সেই নোংরা সিনেমাই দেখেছিলাম। এই সব নোংরা জিনিস দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও আর বাড়ি ফিরে এসো। আমি বললাম, তুমি যা করেছো সেটাকে ভুল বলে না, অপরাধ বলে। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তোমার পরিবারের লোকজনদেরও দোষ আছে, যারা তোমার রোজকার চালচলনের উপর নজর রাখে না আর চোখ বুজে তোমাকে বাচ্চা ভেবে বসে আছে। আমি তোমার দাদাকে ডিভোর্স দিয়ে দেব। আমার স্বামী আড়াল থেকে রাজেশের সব কথা শুনেছিল আর সে বুঝতে পেরেছিল আমার সব কথা সত্যি ছিল। আর তাই আমার স্বামী আমাদের বাড়িতে এসে আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছিল আর বলছিল, রাজেশকে আমার বাচ্চা মনে করাটাই জীবনের সবচাইতে বড় ভুল ছিল। আমি তখন বলেছিলাম, তোমাদের মতো মানুষদের মুখ পর্যন্ত আমি দেখতে চাই না। তখন আমার স্বামী বলেছিল, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমি তোমার কথা বিশ্বাস না করে বড় একটা ভুল করেছি। আমি তোমাকে ছাড়া আর আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না। তাই অন্তত আমাদের সন্তানের কথা ভেবে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর আমার সাথে ফিরে চলো। প্রয়োজনে তুমি যা বলবে আমি তাই শুনবো, তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আমার স্বামী কান্না করতে করতে এই সমস্ত কথাগুলো বলছিল তখন আমারও চোখে জল চলে এসেছিল। আর আমি ওকে বলেছিলাম, আমি তোমার সাথে যেতে রাজি হতে পারি একটা শর্তে, যদি তুমি আমাকে নিয়ে দূরে কোথাও আলাদা বাড়িতে থাকতে পারো, যেখানে থাকবে সম্মান, ভালোবাসা, আত্মমর্যাদা। আমি তোমার ভাইয়ের মুখ কোনোদিন দেখতে চাই না, কারণ তার মুখ দেখলে আমার এই পৃথিবীতে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে যায়। কারণ যারা সতী নারী তারা কোনোদিন কলঙ্কিত হতে চায় না, আর যদি কেউ তাকে কলঙ্কিত করতে চায় তাহলে তার মুখ পর্যন্ত দেখতে চায় না। আমার স্বামী আমার সব কথায় রাজি ছিল, তাই আমিও তার কথায় তার সাথে ফিরে এসেছিলাম। আমরা ওই বাড়িতে থেকে অনেকটা দূরে ছোট্ট একটা বাড়ি করেছিলাম। আমাদের এখন এক ছেলে আর এক মেয়ে। এখন আমরা আমাদের পরিবারের সবাই সুখী। এখনো যদি কোনো সময় সেই কথাগুলো মনে পড়ে, সেই মানুষগুলোর প্রতি ঘৃণা হয় যারা আপন পরের সম্পর্ক বোঝে না। আমার এই গল্পটি যারা শুনছিলেন তাদেরকে আমি বলতে চাই, মানুষকে বিশ্বাস করুন, কিন্তু এত বিশ্বাস করবেন না যাতে আপনার জীবনের সবচাইতে বড় ক্ষতি হয়। সে হোক দেওর, ভাসুর অথবা অন্য সম্পর্কের কেউ। সুযোগ পেলে অনেকেই নিজের চরিত্রকে পাল্টে ফেলে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।